এটি হচ্ছে অধ্যায় 1 বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 1-এর পৃষ্ঠা 3। তো পৃষ্ঠা 3-এ কী আছে? ক, খ, গ এবং ঘ। তো পরবর্তীতে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা 5। এদের সেম আছে ক, খ, গ, ঘ। তো এগুলো সমাধান করার পর পরবর্তী পৃষ্ঠা সমাধান করব 7। তো 7 পৃষ্ঠা তো সেম আছে ক, খ, গ এবং ঘ। তো এগুলো আমরা সমাধান করার পর পরবর্তীতে সমাধান করব হচ্ছে 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠা তো সেম আছে ক, খ, গ, ঘ। তো আমরা এই প্রথম অধ্যায়ের যতগুলো এরকম সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে সমাধান করব 3 পৃষ্ঠা। 3 পৃষ্ঠাতে আছে ক নাম্বারে, এসো বলি প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন? শিক্ষকের সহায়তা আলোচনা করো। জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো একটি দেশের ভিতরে সাক্ষ্য বহন করে, তুলে ধরে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির চিত্র। তাই এসব নিদর্শনকে গুরুত্ব সহকারে সংরক্ষণ করা উচিত, যাতে আমরা বিশ্বকে গর্ব করে বলতে পারি আমাদের ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন নিদর্শনগুলো থেকে আমরা আমাদের প্রাচীন যুগের শাসক, সে সময়ের মানুষ এবং তাদের জীবন ও সাংস্কৃতিক ধরন সম্পর্কে জানতে পারি। এসব মূল্যবান নিদর্শন যেন নষ্ট না হয় সেজন্য সেগুলোকে সংরক্ষণ করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। এখন ঘ নাম্বার আছে, এসো লিখি পাথরে খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান চিত্রটি লক্ষ্য করো। যারা এটি দেখেনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো। তো উত্তরটি দেখি। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটি খ নাম্বার এবং উত্তরটি হচ্ছে এই যে, পাথরের খোদাই করে তার তৈরি বুদ্ধের দণ্ডায়মান মূর্তি মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতার একটি অনন্য নিদর্শন। এটি 3.35 মিটার লম্বা ও 0.91 মিটার চওড়া। গৌতম বৌদ্ধ ধর্মের প্রবর্তক। প্রাচীন বাংলায় একসময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল। বাংলায় বৌদ্ধ ধর্মের গুরুত্ব নমুনা রয়েছে বগুড়া শহরের অদূরে অবস্থিত মহাস্থানগড়ে মাটি খনন করে পাথরের খোদাই বুদ্ধের মূর্তিটি ছাড়াও শিলালিপি, ভাস্কর্য, ঘরবাড়ির ধ্বংসাবশেষে এবং বিভিন্ন আমলের মুদ্রা পাওয়া গেছে। খোদাই পাথরের মূর্তিটি প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়। দৃষ্টিনন্দন মূর্তিটিতে সকলের ভাস্কর্য শিল্পীদের শৈল্পিক দক্ষতারও পরিচয় মেলে। তো এই ছিল আমাদের খ নম্বরের উত্তর। এবং গ নাম্বার আছে, আরও কিছু করি। পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো। মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করে? তো আমরা এখন উত্তরটি দেখব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই যে প্রশ্ন উত্তর হচ্ছে মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার। হচ্ছে পোস্টারটি আমরা আঁকলাম। চলুন মহাস্থানগড় একবার ঘুরে আসি। আছে কোথায়? বুদ্ধ ভাস্কর্য, রাশি পোড়ামাটির ফলক, ধাতব মুদ্রা, আরও আছে পুঁথি, করতোয়ার পাশে আছে এইসব জ্যোতি। তো পরবর্তী পৃষ্ঠে আরও আনসার আছে। এই যে, মহাস্থানগড়ে যেসব জিনিস মানুষকে আকৃষ্ট করে সেসব হলো প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, প্রাচীন শিলালিপি, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পাথরের মূর্তি, খোদাই পাথর। এই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। এখন আমাদের ঘ নম্বরে আছে, উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইটি নির্দেশনী খ্রিস্টপূর্ব ড্যাশ শব্দের কাছাকাছি ও ড্যাশ সাম্রাজ্যের ইতিহাস বহন করে। তো চল আমরা উত্তরটি দেখে নিই। এ হচ্ছে উত্তর। মহাস্থানগড় খ্রিস্টাব্দ 400 শব্দের কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান 3 পৃষ্ঠার। তো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 5-এ। তো 5-এ কি আছে? ক নম্বরে, পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমার দেখতে যেতে চাও তা জোড়ায় আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণসমূহ কী কী? কীভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করবে?
তো এই হচ্ছে আমাদের উত্তর। আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুরে যেতে চাই। এখানে পাল বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। পাল বংশের রাজাদের আমলে সন্ধান পাওয়া গেছে। এই স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো হলো এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। 2, এখানে বিখ্যাত বৌদ্ধ শিক্ষালয় তথা সোমপুরী বিহার রয়েছে। 3, এই বিহারের চারপাশে 177টি ভিক্ষুক আছে। 4, এছাড়া এখানে মন্দিরসহ বিভিন্ন স্থাপন আর ভগ্নাবশেষ আছে। 5, এখানে জীবজন্তুর আকর্ষণীয় মূর্তি ও টেরাকোটা রয়েছে। ঐতিহাসিক স্থানগুলো আমাদের অতীত সভ্যতার নিদর্শন তুলে ধরে। পাহাড়পুরের নিদর্শন থেকে প্রাচীন বাংলার সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এটি প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পরিবারের সদস্যদের কাছে আমিও বিষয়গুলো তুলে ধরবো, তাহলে সবাই পাহাড়পুরে যেতে রাজি হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বার সমাধান। এবং খ নাম্বার আছে শলিকি ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। তো চলো আমরা উত্তরটি দেখি। হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর, এখান থেকে শুরু। দেখুন, দৃষ্টিনন্দন একটি প্রাচীন পোড়ামাটির ফলক। এরকম আরও নিদর্শন দেখতে চাইলে দেখতে হলে চলে আসুন পাহাড়পুর। তো এই হচ্ছে আমাদের খ নাম্বারের সমাধান। এবং এখন গ নাম্বারে আছে, মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো। সেখানে খনন করার পর তুমি যা খুঁজে পেতে পারো সেগুলোর বর্ণনা দাও। তো চলো আমরা ঘ নাম্বার উত্তরটি দেখে নিই। উত্তর, আমি একজন প্রত্নতাত্ত্বিক পাহাড়পুর নিদর্শনটি আবিষ্কারের পর সেখানকার প্রাচীন নিদর্শনগুলো উদ্ধার করার জন্য খনন কাজ শুরু করেছি। পাহাড়পুর থেকে মাটি খুঁড়ে যেসব নিদর্শন পাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে জীবজন্তুর ছবি আঁকা, পোড়ামাটির ফলক, রান্নাঘর ও খাবার ঘর ও পাকা নর্দমা ও কূপ, 5 মন্দির ও ভিক্ষুকদের বসবাসের কক্ষ। এই ছিল গ নাম্বারের সমাধান। তো এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। আছে নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। এই বিষয়টি যে স্থানের ছকে সে অনুযায়ী লিখো। উঁচুগড় 8ম শতক, বৌদ্ধ ধর্মীয় নিদর্শন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, গোপন কুঠুরি বাংলাদেশের উত্তরাঞ্চল। এখানে আছে পাহাড়পুর ও ময়নামতি। তো আমরা উত্তরগুলো দেখি এখন। উঁচুগড় বাংলাদেশের উত্তরাঞ্চল, গোপন কাঠুরি বৌদ্ধ, পাহাড়পুর ও ময়নামতি হবে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন 8ম শতক, এবং ময়নামতিতে হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। তো এই ছিল আমাদের হচ্ছে যে ঘ নাম্বারের সমাধান। তো এখন আমাদের 5 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 7-এ। তো 7 পৃষ্ঠাতে কতে আছে, মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তো এখন আমরা উত্তরটি দেখব। এই হচ্ছে উত্তর, যাতায়াত এবং বসবাসের সুবিধার কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে শহর নির্মাণ করেছে। প্রাচীন নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা ছিল অপরিসীম। নৌপথ বাণিজ্য পরিচালনা, জনপদে পানি সরবরাহ ও কৃষিকাজে সেচ দেওয়া ইত্যাদির জন্য নদী ছিল খুবই গুরুত্বপূর্ণ। অতীতে নৌবন্দরকে ঘিরে গড়ে উঠত নগর। আবার কাছাকাছি এলাকায় চাষাবাদ না হলে নগরবাসীর খাদ্য সমস্যা দেখা দিত। এজন্য সেচ সুবিধাও আছে এমন জায়গা জনপদ প্রতিষ্ঠা করা হতো। অতীতে নদীপথ ছিল মালামাল পরিবহন ও মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। যুদ্ধের নৌবহনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এসব কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর গড়ে তুলেছে। এই ছিল ক নাম্বারের সমাধান। এবং খ নাম্বারে আছে নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কী কী দেখার আছে সেগুলো লেখো, কাজটি জোড়াই করো। স্থান: সোনারগাঁও, পানামনগর, লালবাগ কেল্লা। তো চলো আমরা উত্তরটি খ নাম্বারে দেখে নিই।
এই হচ্ছে উত্তর স্থান সোনারগাঁও। দল এ এখানে হবে দিঘি লোকশিল্প জাদুঘর। দল বি ধ্বংসপ্রাপ্ত কেল্লা, গিয়াসউদ্দিন আজম শাহ এর মাজার, পানাম নগর। এখানে দল একে হবে সুপরিকল্পিত নগরের ধ্বংসাবশেষ, সুতা বাণিজ্য কেন্দ্র, এবং এখানে বিতে হবে হিন্দু বণিকদের বাণিজ্য কেন্দ্র। লালবাগ কেল্লা ইটের তৈরি দুর্গ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং বিদ্যালয় হবে বিবির মাজার জাদুঘর। এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। তো খ নম্বরের পরে এখন আছে গ নম্বর। বিদ্যালয় থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লেখো। তো এই হচ্ছে উত্তর, যে ময়না মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদন লেখো। তো এই হচ্ছে উত্তর। তারিখ, যে তারিখে লিখবা সেই তারিখ 1 তারিখ 2 মাস 2025। বরাবর প্রধান শিক্ষক কে স্কুল ঢাকা, বিষয় শিক্ষা সফরে সোনারগাঁও যাওয়ার জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন, এই যে আমরা আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী, আমরা এবার পাঠ সহায়ক কার্যক্রমে অংশ হিসেবে শিক্ষা সফরে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও যেতে ইচ্ছুক। সেখানকার নির্দেশনাগুলোর মধ্যে আছে বিশাল দিঘি, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, প্রাচীন মসজিদ, লোকশিল্প জাদুঘর ও পানাম নগরের ধ্বংসাবশেষ। এগুলো মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান লাভের সুযোগ করে দেবে। তাই আমরা সোনারগাঁও সফরে যেতে চাই। অতএব আপনি আমাদের গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিলে বিশেষ বাধিত হব। বিনীত 5ম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু। তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। এখন চলে যাব ঘ নম্বরে। বলেছে বাক্যটি সম্পূর্ণ করো। সোনারগাঁও এর নির্মাণকাল ড্যাশ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এ হচ্ছে উত্তর। সোনারগাঁও এর নির্মাণকাল 17 শতক। এটি মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। তো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান। তো এখন আমাদের 7 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 9-এ। তো পরবর্তী পৃষ্ঠা 9 কতে আছে কি, প্রাচীন স্থাপনগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো সংরক্ষণ করা উচিত কি না এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো। বিতর্কে 2 দল পক্ষে ও বিপক্ষে বলবে। দলের পক্ষে যুক্তি উপস্থাপন করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। শ্রেণীতে বিতর্ক আয়োজন। উত্তর, প্রাচীন স্থাপনগুলো রক্ষণাবেক্ষণ প্রচুর অর্থ ব্যয় হয়, এ কারণে সেগুলো সংরক্ষণ করা উচিত কিনা এ নিয়ে 2 দলের মধ্যে বিতর্কের আয়োজন করা হয়েছে। এর পক্ষে ও বিপক্ষের যুক্তি তুলে ধরা হলো। পক্ষদল, প্রাচীন স্থাপনগুলো আমাদের ঐতিহাসিক অংশ। এই নিদর্শনগুলো আমাদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উদাহরণ। আমাদের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। দীর্ঘদিন থেকে এদেশের বিভিন্ন জাতি, ধর্ম, সাংস্কৃতিক মানুষ বসবাস করে আসছে। যুগে যুগে অনেক শাসন রাজত্ব করেছে। অতীতের এইসব শাসনামলের বিভিন্ন স্থাপন ইতিহাসের সাক্ষী। এগুলো গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মূল্যবান। তাছাড়া এসব স্থান বর্তমানে পর্যটক কেন্দ্র হওয়ায় এর মাধ্যমে আয়ও হচ্ছে। তাই আমাদের ঐতিহাসিক স্থাপনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। বিপক্ষ দল, প্রাচীন স্থাপনগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না। আমাদের দেশে জমির অভাব রয়েছে, তাই আমি মনে করি এগুলোর পেছনে অর্থ ব্যয় করা ঠিক। বরং এগুলো ভেঙে ফেলে বহুতল ভবন নির্মাণ করে বাণিজ্য কাজে লাগানো উচিত। এতে আর্থিকভাবে অনেক লাভ হবে। তো এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এবং খ নম্বর আছে এই অধ্যায়ে 4টি ভিন্ন ভিন্ন সময়ে ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো। কাজটি জোড়াই করো। সময় যা ঘটেছে খ্রিস্টপূর্ব 3য় শতক। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। উত্তর, খ্রিস্টপূর্ব 3য় শতক। যা ঘটেছে, মহাস্থানগড়ে মৌর্য সভ্যতার আবির্ভাব ঘটে। এই সময় সেখানে প্রতিষ্ঠিত হয় পুণ্ড্রনগর। 800 খ্রিস্টাব্দ। যা ঘটেছে,
পাহাড়পুর পাল রাজা ধর্মপালের শাসনামলের অধীনে ছিল। এছাড়া ময়নামতির বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। 17 শতক যা ঘটেছে লালবাগ কেল্লা নির্মিত হয়। সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। 19 শতক সুতা বাণিজ্যর কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে। তো এই ছিল আমাদের উত্তর। এখন গ নাম্বারে আছে এই অধ্যায়ে 4টি সময় নিয়ে আলোচনা করা হয়েছে। তার ঘটনাপঞ্জিত তৈরি করে প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নির্দেশনাগুলোর ছবি দাও। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। গ নাম্বারে এই উত্তর। সময় খ্রিস্টপূর্ব 3য় শতক, উল্লেখযোগ্য স্থান ও নির্দেশনা মহাস্থানগড় এবং ঘটনাগুলোর ছবি এই। তারপরে যে আরও আছে সময় 800 খ্রিস্টাব্দ, উল্লেখযোগ্য স্থান ও নির্দেশন ময়নামতি, নির্দেশনগুলোর ছবি। 17 শতক লালবাগ কেল্লা এসেছে ছবি। 19 শতক আহসান মঞ্জিল এই ছবি। তো এই ছিল আমাদের গ নাম্বারের সমাধান। এখন ঘ নাম্বারে আছে যাচাই করি, নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নির্দেশনাগুলোর নাম লেখো। তো চলো 1 থেকে ঘ নাম্বার পর্যন্ত আছে, আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর এই প্রশ্ন আর এই উত্তর। এখানে আছে মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডরনগর নামে পরিচিত ছিল মহাস্থানগড়। খ এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের মূর্তি উয়ারি বটেশ্বর। গ এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকে নির্দেশনও আছে ময়নামতি। ঘ দুর্গের দক্ষিণের গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে লালবাগ কেল্লা। তো এই ছিল আজকের মতন সমাধান 9 পৃষ্ঠা পর্যন্ত। তো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।